আমরা আসসালামু স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম আচ্ছা, আমরা এখন শুরু করব। আসসালামু আলাইকুম তো তোমরা বাংলা বইটা বের করো। স্যার। তো একটু স্যার 16 পৃষ্ঠায়। হ্যাঁ, অফ করো, অফ করে মাইক অফ করে আমি দেখাচ্ছি, তোমরা দেখো, তোমাদের স্ক্রিনে খেয়াল করো। জি স্যার। আজকের বাংলা পাঠে সবাইকে স্বাগত। আচ্ছা, আমরা পড়ছিলাম কি, দেখো এই যে হাতি আর শিয়ালের গল্প। আজকে 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 আমাদের এটা 2 নম্বর পাঠ হবে এবং পৃষ্ঠা 16। আমি বলবো, তোমরা শুনবে, যখন তোমাদের প্রশ্ন করবো তখন তোমরা উত্তর দিবে। সে অনেক অনেক দিন আগে তিরিক্ষি, এই পর্যন্ত আমাদের আজকের পড়া। আমরা এখন নিচের শব্দগুলোর অর্থ বলি। এই শব্দগুলোর অর্থ বলবো। দিগন্ত মানে কি মনে আছে তোমাদের? দিগন্ত বলো, দিগন্ত মানে কি? দিগন্ত মানে প্রান্তরের শেষে আকাশ, যেখানে গিয়ে মাটির সঙ্গে মিশে গেছে বলে মনে হয়। আচ্ছা, আমি যে ছোট করে কালকে বলেছিলাম সেটা কারো মনে আছে? কালকে যে বলেছিলাম দিগন্ত মানে ছোট করে, আরো ছোট করে বলেছিলাম, সেটা কারো মনে আছে? নিজে অনেক বড় তো এরকম মনে করা। না, এটা তো আমি বলছি দিগন্ত মানে, দিগন্ত মানে গতকাল আমি বলেছিলাম, মনে নেই কারো? প্রান্তরের শেষে আকাশ, যেখানে ওইটা তো ওইটা তো বই থেকে বলছো। আমি বলছি দিগন্ত মানে দিকের শেষ। কালকে শিখাইছিলাম না এটা, দিকের শেষ। দিগন্ত মানে দিকের শেষ। অহংকার মানে নিজে অনেক বড় তো এরকম মনে করা। আরো আরো অনেক বড় কেউ এরকম মনে করে। আমি কালকে যে ছোট করে বলেছিলাম অহংকার মানে, ছোট করে কি বলেছিলাম? নিজেকে বড় করে। না, আরো অহংকার মানে গর্ব। অহংকার মানে গর্ব। তিরিক্ষি মানে খারাপ মেজাজ, খারাপ মেজাজ, খারাপ মেজাজ। মস্ত মানে, বিশাল, আচ্ছা, মস্ত মানে কি বলেছিলাম? বিশাল বা বিরাট। আচ্ছা, বিশাল মানে কি? বিরাট, বিরাট। অসীম মানে অপার, অপার, অপার। আর কি হয়? আর কি শিখাইছিলাম? অসীম মানে যার সীমা নেই। যার সীমা নেই। যার সীমা নেই। তাহলে আরেকবার আমি বলি, শোনো। দিগন্ত মানে দিকের শেষ। তোমাদের বইয়ে যা আছে সেটা আছে, আমি বলছি সেটা শোনো। দিগন্ত মানে দিকের শেষ। অহংকার মানে গর্ব। তিরিক্ষি মানে খারাপ মেজাজ। এগুলো আরেকবার দেখো। দিকের শেষ, গর্ব, খারাপ মেজাজ, প্রকাণ্ড বলা যায়, আর বিরাট বলা যায়, আর অসীম যার সীমা নেই। দেখো একটু শব্দগুলোর অর্থ দেখো।
কি মানেগুলা হয়েছে, অর্থগুলা হয়েছে? এবার বলতে পারবে সবাই? হ্যাঁ, আচ্ছা, তাহলে এগুলো এগুলো ভালো করে মনে রাখবে। দিগন্ত, দিকে, তোমাদের বইয়ে যেটা আছে সেটা তো আছেই, তারপরেও তোমরা এটা বলতে পারবে। আচ্ছা, এবার আমি যে মানেগুলা শিখলাম, বলো তো। দিগন্ত মানে কি? দিকের শেষ। তারপরে কি ছিল? অহংকার মানে কি? গর্ব। আচ্ছা, তিরিক্কি মানে? আচ্ছা, মস্ত মানে? প্রকাণ্ড। বিশাল মানে? বিরাট। আর অসীম মানে? জার্সি মানে। সবাইকে ধন্যবাদ, তোমরা ভালোই বলতে পেরেছো, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা আরেকটা দেখি, তারপরের কাজে যাই। আচ্ছা, এবার এটার শব্দগুলোর অর্থ হয়ে গেল আমাদের, তাই না? এবার দেখো, এটা এবার পড়তে হবে। তোমাদের বই বের করো, 16 পৃষ্ঠা। 16 পৃষ্ঠা বের করো। 16 পৃষ্ঠা বের করো। বের করে, আচ্ছা, কে পড়বে আমি বলি। আচ্ছা, একজন। আচ্ছা, তোমার নাম কি? আচ্ছা, একজন একজন করে পড়ো। আলপনা পড়ো, আলপনা পড়ো। চারদিকে তখন কি সুন্দর সবুজ বন ঝোপঝাপ, আর দিগন্তে ঝুঁকে পাড়া নীল আকাশিত ঘুরতে মানুষেরা থাকতো লোকালয় আর প্রশ্ন জঙ্গলে। সেই সব ও ওদিকে ওই তিরিক কি পর্যন্ত পড়বে? তিরিক কি পর্যন্ত? তিরিক কি পর্যন্ত পড়বে? আর না, ওই 1 পৃষ্ঠায়। পানি, অসংখ্য পাখি, আর না, আর না, ওই 1 পৃষ্ঠায় পড়বে। তিরিক কি পর্যন্ত? পানিতে দিনগুলো। আচ্ছা, এবার পড়ো। আমি বলবো। আচ্ছা, একটা হাতি এই বনে ঢুকে পড়লো। হাতিটা সে সবাই মাইক বন্ধ করো তো। সবাই মাইক বন্ধ করো। সবাই মাইক বন্ধ করো। সবাই মাইক বন্ধ করো। আমি বলবো। আচ্ছা, এই রহিদুলে কে আছো বলো, পড়ো। হাতি আর শিয়ালের গল্প। সে অনেক অনেক দিন আগের কথা। চারিদিকে তখন কি সুন্দর সবুজ বন, ঝোপঝাড়, আর দিগন্তে চোখে পড়া নীল আকাশের ছোঁয়া। এরকম দিনগুলোতে মানুষেরা থাকতো লোকালয়ে আর পশুরা জঙ্গলে। মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে। কিরে, সবার সঙ্গে মিলেমিশে থাকা যায় শিখছে সেই সব কায়দা কানুন। ও ওদিকে বনে ঢুকে বনে বনে তখন পশুদের রাজত্ব। হাজার রকমের পানি, অসংখ্য পাখপাখালি, বেশ শান্তিতে কাটছিল বনের পাখি ও প্রাণীদের দিনগুলো। কিন্তু একদিন হলো কি, তারা খেয়ে মস্ত একটা হাতি এই বনে ঢুকে পড়লো। হাতিটা সে কি বিশাল শরীর, পাগুলো বট পাকুড় গাছের মতো মোটা, সুর এতটাই লম্বা যে আকাশের গায়ে গিয়ে বুঝি ঠেকবে। তার গায়ে অসীম জোর, এই শরীর আর শক্তি নিয়ে তার যত অহংকার, মেজাজটাও দারুণ তিরিক্ষি। আচ্ছা, ধন্যবাদ। এবারে তোমার মাইক বন্ধ করো। এবার কে পড়বে? এই, কে পড়বে? কে? আমি বলবো। আমি বলবো।
আচ্ছা, এই যে মনিরুলের ইয়েতে কে আছো, পড়ো তো মনিরুল। মনিরুলের ইয়েতে পড়ো আগে তুমি, তারপরে একে একে পড়বে। এই ফাতেমা জান্নাতি মাইক অফ করো। মনিরুলের কে আছো, মনিরুলের মধ্যে কে আছো? পড়ো, তুমি পড়ো, পড়ো। হ্যাঁ, লোকালয়ে আর পোস্তা জঙ্গলে বানচন্দ্র সবুজ সবার কাছে থাকে সব ও মনে বলে তাদের ও আচ্ছা, ও ঠিক আছে, ঠিক আছে, তুমি বন্ধ করো, ঠিক আছে, তুমি বন্ধ করো, তোমাকে আরেকটু ভালো করে পড়তে হবে। এই বন্ধ করো, মনে ঢুকে পড়ে আমি মাইক অফ করো, ঠিক আছে। আচ্ছা, তুমি বন্ধ করো। আচ্ছা, এই সোহেল খানের কি আছো, পড়ো তুমি, পড়ো। সে অনেক দিন হাতি আর শিয়ালের গল্প। সে অনেক অনেক দিন আগের কথা। চারিদিকে তখন কি সুন্দর সবুজ বন, ঝোপঝাড় আর দিগন্তে দিগন্তে ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়া। এরকম দিনগুলোতে মানুষরা থাকতো লোকালয় আর পশুরা জঙ্গলে। মানুষ তখন একটু একটু করে সভ্য কি করে সবার সঙ্গে মিলেমিশে থাকা যায় শিখতে সেসব চাইতে কানুন। ওদিকে বনে বনে তখন পশুদের রাজত্ব, হাজার রকমের প্রাণী, অসংখ্য পাখ পাখালি। পাখালি বেশ শান্তিতেই কাটছিল বনের পাখি আর প্রাণীদের দিনগুলো। কিন্তু একদিন হলো কি, তারা খেয়ে ভক্ত একটি হাতি এই বনে ঢুকে পড়লো। হাতিটার সে কি বিরাট শরীর, পাগুলো বট পাকুড় গাছের মতো মোটা, সুর এতটাই লম্বা যে আকাশের গায়ে গিয়ে ঢুকে বুঝি ঠেকবে। তার অহংকার মেজাজটা দারুণ তিরিক্ষি। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা পড়াটা শুনলাম, আরো কালকে গতকালও অনেকে পড়েছো, তো আজকে আর তাদের পড়তে হবে না। আচ্ছা, এবার আমরা অন্য কাজে যাই, দেখি কি আছে আমাদের। আচ্ছা, এই শব্দগুলো দিয়ে একটা করে বাক্য লেখো। নিচের শব্দগুলো দিয়ে একটি করে বাক্য লেখো, এখনই লিখো। দিগন্ত, বিশাল, অসীম, অহংকার, তিরিক্ষি, একটা করে বাক্য লিখো। 5টা আছে, 5 মিনিটে লিখবে। 5 মিনিটও লাগবে না, 5টা বাক্য লেখো, শব্দগুলা দিয়ে বাক্য লিখবে। নিচের শব্দগুলো দিয়ে একটি করে বাক্য লেখো, শুনতে পেয়েছো? দিগন্ত, বিশাল, অসীম, অহংকার, তিরিক্ষি, একটা করে বাক্য লিখো। দেখা যাচ্ছে? কি তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? এই একটা, এখন দেখা যাচ্ছে কি কি দিয়ে বাক্য লিখতে হবে, দেখা যাচ্ছে? শব্দ, শব্দগুলো দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? আচ্ছা, এখন দেখা যাচ্ছে? আচ্ছা, এগুলো দিয়ে বাক্য লিখো। দিগন্ত দিয়ে বাক্য লিখো, বিশাল দিয়ে, অসীম দিয়ে, অহংকার দিয়ে, তিরিক্ষি দিয়ে, একটা করে বাক্য লিখবে।
আমি এখন বাংলা কি হয়েছে বাক্য লেখা? আর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হয়ে গেলে তুমি বলো দিগন্ত দিয়ে কি লিখেছো? দিগন্তে ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়া। এ তো বই থেকে লিখলে, আর কিছু নতুন কিছু লেখা গেল না? আচ্ছা, বিশাল দিয়ে কি লিখেছো? হাতিটির বিশাল শরীর। অসীম দিয়ে? তার গায়ে অসীম জোর। আচ্ছা, অহংকার দিয়ে? হাতিটির খুব অহংকার। আচ্ছা, তিরিক্ষি? হাতিটির মেজাজ খুব তিরিক্ষি। আচ্ছা, হলো মোটামুটি। যাই হোক, আরো বইয়ের বাইরে থেকে শব্দ লেখার চেষ্টা বাক্য লেখার চেষ্টা করবে। আর কেউ লিখেছো? জি স্যার, আমি লিখেছি। তুমি বলো বলো দিগন্ত দিয়ে কি লিখেছো? দিগন্তে ঝুঁকে পড়া নীল আকাশ। বিশাল? গাছটি বিশাল বড়। অসীম? ছেলেটির গায়ে অসীম শক্তি। আচ্ছা, অহংকার? হাতিটির অনেক অহংকার। আচ্ছা, তিরিক্ষি? হাতিটির অনেক তিরিক্ষি মেজাজ। অনেক না লিখলে খুব, খুব দিবা, তা হাতিটির খুব তিরিক্ষি মেজাজ, ঠিক আছে? বা হাতির মেজাজ তিরিক্ষি, খুব তিরিক্ষি, ঠিক আছে, সুন্দর হয়েছে। আর কেউ লিখেছো? জি স্যার। বলো। দিগন্তের শেষে সূর্য অস্ত যায়। আচ্ছা, বিশাল? হাতিটি বিশাল বড়। আচ্ছা, অসীম? সে অসীম সাহসী। আচ্ছা, অসীম সাহসী। অহংকার? অহংকার পতনের মূল। হ্যাঁ, তিরিক্ষি? হাতিটির তিরিক্ষি মেজাজ। আচ্ছা, ওকে। আর কেউ? জি স্যার, আমি লিখেছি। বলো। দিগন্তে ঝুঁকে পড়া নীল আকাশ। আচ্ছা, বিশাল? হাতিটির গায়ে অসীম জোর। অহংকার, ছেলেটির অনেক অহংকার। হ্যাঁ, তিরিক্ষি? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইভাবে তাহলে সবার লেখা হয়ে গেছে, তাই না? তাহলে আমরা বাক্য লিখতে পারবো, তাই না? যে কোনো বাক্য লিখতে পারবো। এবার আমরা তার পরের কাজে যাই। দেখো, এই প্রশ্নগুলোর উত্তর বলো। অনেক অনেক দিন আগের পরিবেশ কেমন ছিল? অনেক অনেক দিন আগের পরিবেশ কেমন ছিল? চারিদিকে তখন কি সুন্দর সবুজ বন ঝোপঝাপ আর দিগন্তে ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়া। তাহলে আমরা বলতে পারি অনেক 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 দিন আগের পরিবেশ ছিল খুব ভালো। মানুষরা লোকালয়ে বাস করত আর পশুরা জঙ্গলে বাস করত। আর কি সুন্দর সবুজ বন ঝোপঝাড় ছিল। আর দিগন্তে নীল আকাশ ছুঁয়ে গিয়েছিল। এই তো, এইভাবে বলা যাবে, বলা যাবে না? আচ্ছা, মানুষ তখন কি শিখেছিল? মানুষ তখন মানুষ তখন কায়দা কানুন শিখেছিল, তাই না? সবার সঙ্গে মিলেমিশে থাকার কায়দা কানুন শিখেছিল। মানুষ তখন সবার সাথে মিলেমিশে থাকার কায়দা কানুন শিখেছিল। বনে কেন অশান্তি নেমে আসলো? বিশাল মাত্রার কারণে বনে অশান্তি নেমে আসলো। হ্যাঁ, হাতিটা কেন এক বন থেকে আরেক বনে ঢুকে পড়েছিল? হ্যাঁ, হাতিটা তাড়া খেয়ে এক বন থেকে আরেক বনে ঢুকে পড়েছিল। হাতিটা দেখতে কেমন? হাতিটা দেখতে বিশাল বড়। হুম,
হ্যাঁ, আচ্ছা, হাতিটার কি নিয়ে অহংকার ছিল? শরীর আর শক্তি নিয়ে, তাই না? হাতিটার অহংকার ছিল শরীর আর শক্তি নিয়ে। হাতির মেজাজটা কেমন ছিল? তিরিক্ষি মেজাজ ছিল। হাতির তিরিক্ষি মেজাজ ছিল বা খারাপ মেজাজ ছিল। তাহলে আমরা তো এই প্রশ্নগুলোর উত্তর সবাই বলতে পারলাম, তাই না? তাহলে তোমাদেরকে এখন যে হয়তো কেউ জিজ্ঞাসা করলে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর বলতে পারবে না। আচ্ছা, তাহলে তোমাদের তো কিছু শেখা হলো নাকি? আচ্ছা, ওকে। তাহলে এবার আমরা এই বাংলা কাজে দেখো, এই পরিকল্পিত বাড়ির কাজ, এই প্রশ্নটা তোমরা লিখবে। হাতিটার কি নিয়ে অহংকার ছিল, এটা লিখে কালকে আমাকে দেখাবে। লিখে নাও, প্রশ্নটা লিখে নাও, হাতিটার কি নিয়ে অহংকার ছিল। স্যার হয়ে গেছে রে। আচ্ছা, এই কোশ্চেনটার আনসার তোমরা এটা উত্তর লিখে কালকে আমাকে দেখাবে। ওকে। আচ্ছা, আমরা বাংলা ক্লাস এখানেই শেষ করলাম। বাংলা ক্লাস এখানেই শেষ। এবার আমরা অন্য ক্লাসে যাব। তাহলে আমরা বাংলা যা যা শিখলাম এগুলো আমাদের ঠিকভাবে মনে রাখতে হবে এবং এই বাড়ির কাজটা করতে হবে। বাড়ির কাজটা করতে হবে। এখন আমরা যাব ইংরেজি ক্লাসে যাব। তাহলে তোমরা ইংরেজি বইটা কাছে নাও, তারপর আমি যখন বলবো তখন পৃষ্ঠা খুলবে। ঠিক আছে? ইংরেজি বইটা কাছে নাও। ইংরেজি বইটা কাছে নিয়ে বসো। আমি একটু খেয়াল করো তোমরা। মাইক বন্ধ করো, মাইক বন্ধ করো। ওয়েলকাম টু টুডেজ ইংলিশ ক্লাস অফ ক্লাস 5। সবাইকে স্বাগত ইংরেজি ক্লাসে। টুডেজ লেসন ইউনিট 3, লেসন 7, 8, L, সাউন্ড প্র্যাকটিস 2। তাহলে our today's lesson unit 3, lesson 7, 8, L, sound practice 2. Sound practice 2. Page 13. Page 13. Don't open the book. এখন বই খুলবে না। আচ্ছা, look at the picture. Look at the picture. What can you see in the picture? দেখো ছবিতে কি কি দেখা যাচ্ছে, তোমরা একটু ভেবে নিয়ে তোমরা কি কি দেখা যাচ্ছে সেটা ইংরেজিতে বলবে। কি কি দেখতে পাচ্ছ? আমার কথা শুনতে পারা যাচ্ছে? না না, আমার কথা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, ওকে। তাহলে তোমরা কি কি দেখতে পাচ্ছ এখন তোমরা আগে ঠিক করো, এখন বলবে না। তোমরা ছবি দেখো এবং কি কি আছে সেটা নিয়ে তোমরা নিজেদের মধ্যে রাখো, পরে আমি জিজ্ঞাসা করলে বলবে। Look at the picture. What can you see in the picture? Now you say. এখন বলো।
কি দেখতে পাচ্ছ একজন বলো। ছবি তার পায়ের জুতোটা পড়ে গেছে। এখন কি কি দেখতে পাচ্ছ শুধু নামগুলো বলো, যে কি দেখতে পাচ্ছ ছবিতে। জেব্রা, গাছপালা, আ- এক- একটা মেয়ে, মা একটা মেয়ে পড়েছে, তার স্যান্ডেল পড়ে গেছে। হ্যাঁ, এটা বাংলায় বলে স্যান্ডেল পরে, স্যান্ডেলের। আর এটা এই যে দেখেছো, এই যে এইখানে দেখা যাচ্ছে একটা পায়ে কি আছে, একটা পায়ে আছে আরেকটা পায়ে খালি। এটা কি, এটা কি? এই যে এক পায়ে আছে আরেক পায়ে নাই, এটা কি জিনিস? জুতা। জুতা ইংরেজিতে কি, জুতাকে ইংরেজিতে কি বলে? শু। 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 জুতা, তাহলে শু দেখতে পাচ্ছ তাই না? আর কি দেখতে পাচ্ছ? জেব্রা। 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 আর এই যে একটা, এই যে হ্যাঁ, মনে মনে জেব্রা। হচ্ছে, হ্যাঁ, জেব্রা দেখতে পাচ্ছ। আর মনে হচ্ছে যেন একটা, এই যে বেড়া দিয়ে ঘেরা আছে, এটাকে একটা কিসের মতো মনে হচ্ছে? জু। এটা কি মনে হচ্ছে? জু। জু। তাহলে আমরা আমরা কি কি দেখতে পেলাম এখানে? আমরা একটু দেখি। আচ্ছা, আমরা একটা মেয়ে দেখেছিলাম আর একটা মা দেখেছিলাম, তাই না? একটা মেয়ে দেখেছিলাম আর একটা মা দেখেছিলাম। এই মেয়েটার নাম হলো সু। সু। মেয়েটার নাম হলো সু। মেয়েটার নাম হলো সু। সু। আর জুতা ছিল, তারপরে শু। 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 জেব্রা। জু। জু। জেব্রা। তাহলে সু, শু, জু, জেব্রা। সু, শু, জু, জেব্রা। তাহলে কি আসলো? আমি কি উচ্চারণ করলাম? একজন বলো তো, দেখে বলো কি উচ্চারণ করলাম। শু, শু। আগেরটা শু না, আগেরটা শু না, আগেরটা কি বললাম? শু। 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 আর এটা হলো শু। 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 উচ্চারণগুলো ঠিক মতো করতে হবে। এখানে হলো শু, আর এটা হলো শু। সু। শু। জু। জেব্রা। জেব্রা। আচ্ছা, তাহলে এখানে নিচে দেখতে পাচ্ছ, এটা হলো, এটা আমরা, এটা কিন্তু অক্ষর উচ্চারণ করব না, এটা অক্ষর না, আমরা বলবো এটাকে সু। স। 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 জ। জ। তাহলে কি বললাম এটা? স। 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 জ। 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 এগুলা কিন্তু আমরা লেটার উচ্চারণ করছি না, এটার উচ্চারণ আমরা এই লেটারের যেটা উচ্চারণ হবে সেটা করছি, তাই না? আমরা কি এটাকে এস বলছি? এটাকে কি বলছি? কি বলছি এটাকে বলো তো? শু। না না, এই যে এই নিচে, এই যে এটাকে কি বলছি? স। 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 আর এটা বলছি স। 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 আর এটা হলো স। স। আর এটা হলো স। আর জ। 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 তাহলে এটার উচ্চারণগুলো করো তো, এখানে নিচে কি আছে? স। হ্যাঁ। আর এটা স। স। আর এটা জ। 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 তাহলে আমরা এই লেটার গুলা থাকলে আমরা উচ্চারণটা আমাদের এরকম হবে। এটা কি, এটার উচ্চারণ কি হবে? যেমন এখানে বললাম সু। 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 জু। জেব্রা। এখানে বললাম, তাহলে এটার উচ্চারণটা আমার কি হলো? স। আর এটা হলো স। আর এটা হলো জ। এটা জ। আমি যখন এখানে বানানটা লিখছি তখন লিখছি এস ইউ ই, কিন্তু আমি উচ্চারণ করছি কি, এটাকে কি উচ্চারণ করছি? এটার উচ্চারণ করছি স। স। আর এটার উচ্চারণ করছি এস এইচ এর উচ্চারণ করছি স। স। আর এটা জ। জু। জ। এটা জেব্রা। জ। তাহলে স। 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 এটার হলো স। আর এটা হলো স। 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 মানে এটার উচ্চারণটা হবে দন্তস্ব এর উচ্চারণ, আর এটা হবে তালব্য শ এর উচ্চারণ।
ঠিক আছে, এটা দন্তস্বয়ের উচ্চারণ, এটা তালবস্বয়ের উচ্চারণ, খেয়াল রাখতে হবে। এটা দন্তস্বয়ের উচ্চারণ অনেক সময় আবার ছয়ের কাছাকাছি চলে যায়। তাহলে আমরা একজন উচ্চারণ করতে পারবে এগুলা? বলো তো, স্যার বলো। ছ হুম, ছ দ দ আচ্ছা, ওকে। তাহলে আমরা এই উচ্চারণগুলো এবার এখন আরেকটু প্র্যাকটিস করব আমরা। খেয়াল করো, এবার এটা বলো, এই যে বলো, স স স স ইজ ফর সু, জ জ জ জ ইজ ফর জু, স স স স ইজ ফর সু। আবারও বলি, স স স স ইজ ফর সু, জ জ জ জ ইজ ফর জু, স স স স ইজ ফর সু। কে পড়তে পারবে? স্যার আমি করব। বলো, আমি বলো। স্যার স স ইজ ফর সু, জ is for zoo. Is এটা হবে, এটা উচ্চারণগুলো না, এই যে সাপের যেমন ফিস ফিস শব্দ হয় না, স স স স ইজ ফর সু, সু সু সু। আচ্ছা, আবার আরেকজন বলো, বলো। আচ্ছা, তোমাদের বই থেকে তোমরা বই দেখে দেখে এটা উচ্চারণ করো। বলো, আর কে বলবে? বলো। আচ্ছা, একটা একজন করে বলো। ইফরাত বলো, আর সবাই বন্ধ করো। হ্যাঁ, বলো। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আরেকজন, হ্যাঁ বলো। is for zoo. Ja 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 is for zoo. Sha 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 is for shoe. আচ্ছা, ওকে। আচ্ছা, তারপর, আচ্ছা, এরপরে তার পরের টুকু আবার আরেকজন পড়তে হবে। ঠিক আছে, এটা পড়া হলো, এটা সবাই শুনলে। এর পরের টুকু আবার আমরা পড়বো। এই পরেরটা দেখি আবার। বাকি যারা পরেরটা পড়বে, এই পরেরটা আমি দেখাচ্ছি, দেখো। সু ইজ এট দ্য জু, বাট she's got only one shoe. Silly Sue has lost her shoe. What is she going to do? পড়তে পারবে কেউ? যারা পড়নি, আবার বলি। সু ইজ এট দি জু, বাট she's got only one shoe. Silly Sue has lost her shoe. What is she going to do? হ্যাঁ, পড়ো, বই থেকে, বই থেকে বলো, বলো। কে পড়বে, পড়ো। হুম, নিচের দুই লাইন, নিচের দুই লাইন, নিচের দুই লাইন। সু ইজ এট দ্য জু, বাট she's got only one shoe. Silly Sue has lost her shoe. What is she going to do? আমি বলবো বলো। shoe is at the zoo, but he got only one shoe. Silly Sue, Silly Sue, হ্যাঁ। Shoe has lost her shoe. What is that? What is she? going to do? হ্যাঁ, ওকে। আর কেউ, আর কেউ পড়বে? ইফরাত পড়ো, ইফরাত। হ্যাঁ, পড়ো দুই লাইন, সবাই শোনো। Shoe is at the zoo, but he's got only one shoe. Silly Sue, Silly Sue। Lost her shoe. What is he going to do? আচ্ছা, ঠিক আছে। আমরা আজকে
কিসের এই যে আমরা আজকে শিখতে চাইলাম সাউন্ড সাউন্ড কিসের কিসের সাউন্ড শিখলাম আজকে আমরা? এস এর হলো স, আর এস এইচ এর হলো কি স, আর জেড এর হলো জ। এই তিনটা সাউন্ড শিখলাম নাকি? জি স্যার। এই তিনটা সাউন্ড আমাদের আজ শেখার বিষয় ছিল না? আমরা এই তিনটা সাউন্ডের উপরে কাজ করেছি। এস এর হলো স, এস এইচ এর হলো স, আর জেড এর হলো জ। তাহলে আমরা এই তিনটা সাউন্ডকে আজ শিখতে পেরেছি। জি স্যার। তাহলে জি স্যার। আমাদের এই তিনটা সাউন্ড সম্পর্কে আজ আমাদের প্র্যাকটিস হলো। আমরা এই তিনটা sound যেখানেই দেখবো এই উচ্চারণগুলা এস এইচ থাকলে স উচ্চারণ করব, এস থাকলে স উচ্চারণ করব, আর জেড থাকলে জ উচ্চারণ করব। ওকে, এই ছিল আমাদের আজকের এই ইংরেজি। তো ইংরেজি ক্লাসে সবাইকে, ইংরেজি ক্লাস করার জন্য সবাইকে ধন্যবাদ। এবার আমরা আহ, গণিত বিষয়ের ক্লাস করব। গণিত বিষয়ে তোমরা বের করো, গণিত বিষয় বের করো, 11 পৃষ্ঠা বের করো। 11 পৃষ্ঠা, 11 পৃষ্ঠা, 11 পৃষ্ঠা বের করা হয়েছে? স্যার। 11 পৃষ্ঠার 1 নম্বরে এই ভাগগুলা শুরু করো, করতে শুরু করো। 11 পৃষ্ঠার 1 নম্বরের ভাগগুলা করতে শুরু করো। 11 পৃষ্ঠার 1 নম্বর ভাগ শুরু করে দাও, করতে শুরু করো। খাতা নাও, কলম নাও, 11 পৃষ্ঠার বই নাও, 11 পৃষ্ঠার 1 নম্বরের ভাগগুলো করো। 11 পৃষ্ঠার 1 নম্বরের ভাগ শুরু করে দাও। কি শুরু করেছো কাজ? কাজ শুরু করেছো? কি কাজ শুরু করেছো সবাই? জি স্যার। হ্যাঁ, করতে থাকো। জি দ্রুত স্যার। দ্রুত কাজ করো, দ্রুত করো। স্যার হয়ে গেছে।
আজকের গণিত পাঠে সবাইকে স্বাগত। এই যে 1 নম্বরের ভাগ, এই ভাগগুলো তোমরা শুরু করেছো করতে না? স্যার। এই দেখো, এই 1 নম্বর আর 2 নম্বর আমার নাম্বার দেয়নি, 1 আর 2 দেখো মিলছে কিনা দেখো। এক আর দুই স্যার। জি স্যার। না হয়ে থাকলে ঠিক করে নাও। তাহলে দুইটা হয়ে গেছে অলরেডি। একটা হয়েছে, দেখো এখানে এই যে তোমরা ভাগ করা যখন 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 দেখো এখানে 3 অঙ্ক, এখানে 4 অঙ্ক আছে, তাহলে 3 অঙ্কে যদি ছোট হয়ে যায় তখন তো আমরা 4 অঙ্ক নিব, তাই না? আর আমরা এই যে ভাগফলটা সবসময় মনে রাখবো যে শেষ অঙ্কের বরাবর ভাগফলটা বসাবো, শেষ অঙ্ক বরাবর। এই যে দেখা যাচ্ছে শেষ অঙ্ক বরাবর, এইখানে দেখো শেষ অঙ্ক বরাবর ভাগফলটা বসাবো। প্রথমটা যেটা শুরু হবে এই অঙ্ক বরাবর করে বসাইতে হবে, এটা যেন ভুল না হয়। এই দুইটা হয়েছে। জি স্যার। আচ্ছা, এবার দেখো 3 আর 4 দেখো, 3 আর 4 দেখো, এসব মিলে করে নাও। এই যে দেখো, প্রথমে 303 দিয়ে ভাগ করে একবার গেল, তাহলে এখানে থাকলো মাত্র 23। এখানে 3 নিচে 233 ছিল, 303 দিয়ে তো আর 233কে ভাগ করা যায় না, তাহলে কি শূন্যবার যাবে, শূন্যবার দিয়ে আবার 233ই থাকলো, আর 7 এসে পাশে বসলো। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এইখানেই তোমাদের ভুল হয়। এই জায়গায় তো ভুলের সম্ভাবনা অনেক বেশি। এই যে পরে শূন্যবার দিলাম, এই শূন্যবার অনেকে না দিই ভাগফল 5 আর ভাগশেষ 87 করে রাখে, এই জায়গাগুলোয় ভুল বেশি হয়। এই দুইটা হয়েছে। স্যার। জি স্যার হয়ে গেছে। হয়ে জি গেছে। স্যার। তাহলে তারপরে আমরা যাই, জি স্যার দেখো হয়ে গেছে। এবার দেখো, এটা এটা কত কত নম্বর, এটা 5 নম্বর আর 6 নম্বর।
আবার কালকে এসে নেবে কেমন? প্রতিদিন একটা করে, ঠিক আছে? এসে এসে আমার কাছে খাবার, ঠিক আছে? বুঝতে পেরেছি? হয়েছে দুইটা? জি স্যার। আচ্ছা, পরবর্তীতে যাই। এবার দেখো, এটা কত? 6, 5, 6 গেল নাকি? 7, 8, 7 আর 8। কি হয়েছে? স্যার দুটো হয়ে গেছে। এরপরে দেখো, এই যে 9, 10, 11 কত সহজে করা যায়। 9, 10, 11 একটু খেয়াল করো। 9 নম্বর দেখো আছে 12,300 ভাগ 300। এই যে দুইটা শূন্য আমি বাদ দিলাম, তাহলে দুইটা শূন্য বাদ দিয়ে 3 দিয়ে ভাগ করা তো সোজা নাকি? 3 দিয়ে ভাগ করে 3 4 12, 3 1 3, 41 হয়ে গেল। এই ভাগগুলা কিন্তু এবার করা লাগবে না, এমনি সহজেই করতে পারবে। শূন্য বাদ দিলেই হয়ে যাবে। দুইটা শূন্য বাদ দিলাম, 350-কে 7 দিয়ে ভাগ, তাহলে 5 7 35, একটা শূন্য থেকে গেল। এবার 48, দুইটা শূন্য বাদ দিলাম, 480-কে 8 দিয়ে ভাগ, 6 8 48, আর একটা শূন্য আছে, শূন্য বসলো। এইভাবেও করা যাবে। আচ্ছা, আর পরেরটা দেখো, 600 দিয়ে ভাগ 12 নম্বর। কি করা শেষ হলো? সব করতে পারলে? জি স্যার হয়ে গেছে। আচ্ছা, ওকে। তাহলে এই 1 নম্বরের কাজ করলাম। তোমরা এই 1 নম্বরের কাজ, তোমরা এই 2 নম্বর প্র্যাকটিস করবে। 2 আর 3 এটা তোমাদের প্র্যাকটিস করবে। আগামীকাল আবার এটা নিয়ে আলোচনা করব। আজকের মতো গণিত ক্লাস এখানেই শেষ করব। তাহলে গণিত ক্লাস আজকের মতো শেষ করলাম। এবার আমাদের আরেকটা ক্লাস বাকি আছে।
সেটা হলো আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আজকে আছে। এটা আমরা খুব গতদিন আলোচনা করেছিলাম। আমি কি নিয়ে আলোচনা করেছিলাম গতদিন মনে আছে? স্যার ব্রিটিশ শাসন। ব্রিটিশ শাসনের কি নিয়ে আলোচনা ছিল? 1757 সালের পলাশির যুদ্ধ, তাই না? 1757 সালের পলাশির যুদ্ধ, এটা নিয়ে আমরা আজকে আরেকটু আবার পুনরায় একটু আলোচনা করব। তোমরা একটু ভালো করে খেয়াল করো। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে। বাংলাদেশের বিশ্ব পরিচয় পাঠে সবাইকে স্বাগত। দেখো কিছু ছবি দেখা যাচ্ছে, এই ছবিগুলো দিয়ে কিছু বুঝতে পারা যাচ্ছে? এই যে এগুলা হলো গিয়ে সে আগের অনেক আগে ছিল এরকম, এই যে পালতোলা নৌকা বা জাহাজ, এইগুলা ছিল অনেক আগে। এরা করতো কি, ওই নদীপথে বা সমুদ্রপথে এরা এগুলা দিয়ে এই যে বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য করত। এই নৌকার সাহায্যে তারা এক দেশ থেকে আরেক দেশে ব্যবসা বাণিজ্য করতে আসতো। তাহলে এরকমই এই ভারতীয় উপমহাদেশে ব্যবসা করতে এসেছিল। দেখো এই যে ছবিটা, একটা ছবি দেখা যাচ্ছে, এখানে একটা ছবি দেখা যাচ্ছে। এখানে এসেছিল ধরো এই যে পর্তুগিজ বণিকরা, এরা হলো পর্তুগিজ বণিক, এরা হলো ডাচ বণিক, আচ্ছা এরা হলো ফরাসি, আর এরা হলো ইংরেজ। এই এই ইউরোপীয় গোষ্ঠীর এই চার জাতির এরা কি করেছিল, এই ভারতীয় উপমহাদেশে ব্যবসা করতে এসেছিল। মোগল আমলে পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসি বিভিন্ন ইউরোপীয় বণিক গোষ্ঠী ব্যবসা করতে ভারতীয় উপমহাদেশে আসে। এবার দেখো এটা একটা, এটা একটা অফিস, এটা একটা অফিস, এটা হলো একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির, তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়েছিল যে ভারত ও ব্রিটেনের মধ্যে ব্যবসা পরিচালনার জন্য। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির এটা হলো দপ্তর। ভারত ও ব্রিটেনের মধ্যে ব্যবসা পরিচালনার জন্য 1600 সালে তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে। এইটা হলো তার অফিস ছিল। আচ্ছা এই ছবিটা চিনো? স্যার নবাব সিরাজউদ্দৌলা। আচ্ছা, নবাব সিরাজউদ্দৌলা তিনি 1756 সালে মাত্র 22 বছর বয়সে বাংলার নবাব হন। 1756 সালে মাত্র 22 বছর বয়সে বাংলার নবাব হন। কিন্তু তিনি বয়সে খুব তরুণ ছিলেন, মাত্র 22 বছর বয়স। তাতে করলো কি, এই যে দেখো তারা ওই নবাবের পরিবারের লোকজন এবং এই বিভিন্ন এদেশীয় বণিকরা এরা কি করলো, তারা ষড়যন্ত্র শুরু করলো। এই যে দেখো নবাবের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিলেন, কথা বলা যাচ্ছে না। নবাবের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিলেন, দেখো নবাবের খালা ঘসেটি বেগম, রায়দুল্লভ জগৎ শেঠের মতো এদেশীয় বণিক আর ইংরেজ বণিক তো আছেই, এরা নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। এই ষড়যন্ত্রের ফলে কি হলো, এই ষড়যন্ত্রের ফলে নবাব কি করলো, তাদের দমন দমন করার চেষ্টা করলো। আর দমন করার জন্য আর একটা কারণ ছিল যে বাংলার সম্পদের জন্য ইংরেজদের এই অঞ্চলের প্রতি আগ্রহ ছিল। এই অঞ্চলের প্রতি বাংলার সম্পদের জন্য ইংরেজদের আগ্রহ ছিল, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার ক্ষমতা দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। অন্যদিকে নবাব তাদের বিদ্রোহ দমনের উদ্যোগ নেন। এ কারণে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল। পলাশীর যুদ্ধটা আসলে হয়েছিল কেন? ইংরেজদের বাংলার সম্পদের প্রতি লোভ ছিল, আগ্রহ ছিল, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেশের ক্ষমতা দখলের চেষ্টা করেছিল। আর নবাব কিন্তু যখন তারা বিদ্রোহ করলো, বিদ্রোহ দমনের উদ্যোগ নেন, এই জন্যই পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল। তাহলে দেখো এই যে এইটা কি, পলাশীর প্রান্তর, পলাশীর প্রান্তর যেটা যুদ্ধ হয়েছিল 1757 সালের 23শে জুন। 1757 সালের 23শে জুন নবাব ও ইংরেজদের মধ্যে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল। 1757 সালের 23শে জুন, 1757 সালের 23শে জুন, এই যে আগামীতে জুন আসছে, আসছে না, এই জুনেই
এটা হলো গিয়ে 2021 সালের জুন, আর এটা 1757 সালের 23শে জুন এই পলাশী যুদ্ধ সংঘটিত হয়েছিল। এটাকে চিনো না, তাই না? এটা হলো মীর জাফর, নবাবের সৈন্যবাহিনীর প্রধান মীর জাফর। নবাবের সৈন্যবাহিনীর প্রধান মীর জাফরে, এই মীর জাফর কি করেছিল? তার বিশ্বাসঘাতকতার কারণে নবাব পরাজিত হন। এই নবাবের সেনাপতি ছিল মীর জাফর, সৈন্যবাহিনীর প্রধান। নবাবের সৈন্যবাহিনীর প্রধান ছিল মীর জাফর, তার বিশ্বাসঘাতকতার কারণে নবাব পরাজিত হন, আর পরাজয়ের ফলে পরে নবাবকে হত্যা করা হয়। এর ফলে কি হলো? এই যে পলাশী যুদ্ধে নবাবের পরাজয়ের কারণগুলো আমরা দেখি। পলাশী যুদ্ধে নবাবের পরাজয়ের কারণ: নবাবের খালা ঘসিটি বেগমের ষড়যন্ত্র, রায়দুর্লভ জগৎ শেঠের মতো বণিকদের বিরোধিতা ও ষড়যন্ত্র, নবাবের সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতা, ইংরেজদের উন্নত রণকৌশল। এই যে পলাশী যুদ্ধে নবাবের পরাজয় হয়েছিল ঠিকই, কিন্তু শুধু একটা কারণই ছিল না, আরো অনেক কারণ ছিল। একটা কারণ, মূল কারণ ছিল মীর জাফরের বিশ্বাসঘাতকতা। কিন্তু এই নবাবের খালা ঘসিটি বেগমের ষড়যন্ত্র ছিল। রায়দুর্লভ জগৎ শেঠের মতো বণিকরা কি করলো? ইংরেজদের পক্ষ নিয়েছিল। আর ইংরেজদের তো একটা রণকৌশল একটু উন্নত ছিল, তারা যেহেতু বিভিন্ন অস্ত্র শস্ত্রে তারা যুদ্ধ করতো, এই জন্য ইংরেজদের যুদ্ধের কৌশলও ছিল উন্নত। তাহলে এই ছিল পলাশী যুদ্ধে নবাবের পরাজয়ের কারণ। এখন আমরা যদি বলি পলাশী যুদ্ধে নবাবের পরাজয়ের কারণ লিখো, তাহলে এই যে আমরা 4টা কারণ লিখতে পারবো না? পারবো লিখতে? সবসময় যে বই পড়ে শিখতে হবে আমাদের তা না, এখানে কিন্তু আমরা এই পয়েন্টগুলো এখনই কিন্তু আমরা মুখস্থ করে ফেলতে পারি। পলাশী যুদ্ধে নবাবের পরাজয়ের কারণ: নবাবের খালা ঘসিটি বেগমের ষড়যন্ত্র, রায়দুর্লভ জগৎ শেঠের মতো বণিকদের বিরোধিতা ও ষড়যন্ত্র, ইংরেজদের উন্নত রণকৌশল, নবাবের সেনাপতি মীর জাফরের বিরোধিতা, বিশ্বাসঘাতকতা। তাহলে এখন যদি বলা হয় পলাশী যুদ্ধে নবাবের পরাজয়ের কারণ লিখো, লিখতে পারা যাবে না? পারা যাবে লিখতে? আচ্ছা, তাহলে আমরা পলাশী যুদ্ধে পরাজয়ের পর নবাবের হত্যার মধ্য দিয়ে বাংলায় 1757 থেকে 1947 পর্যন্ত প্রায় 200 বছরের ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়। এই পলাশী যুদ্ধে পরাজয়ের মাধ্যমেই কিন্তু এদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়। 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত, 1757 থেকে 1900, প্রায় 200 বছর, তার মানে 190 বছর হয়। প্রায় 200 বছর বলা হয়, 190 বছরকে ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়। কি আমরা তাহলে পুরা কাহিনীটা বুঝতে পারলাম পলাশী যুদ্ধের? আচ্ছা, এবার দেখো, এই যে আমরা একটা বলি যে বাংলা মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় 1574 খ্রিস্টাব্দে। বাংলা মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় 1574 খ্রিস্টাব্দে। বাংলাটা মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। বাংলা ছিল মুঘল সাম্রাজ্যের অন্যতম সমৃদ্ধ অঞ্চল। বাংলাটা কিন্তু, এই যে মুঘল সাম্রাজ্য ছিল, এই মুঘল সাম্রাজ্য, পাক ভারত উপমহাদেশ ছিল মুঘল সাম্রাজ্য, এই মুঘল সাম্রাজ্যের অন্যতম সমৃদ্ধ অঞ্চল ছিল বাংলা। বাংলার সম্পদের উৎস ছিল ধান চাষ, মসলিনের মতো মিহি সুতা ও বস্ত্র, জাহাজ নির্মাণ। এছাড়া বাংলাতে পাওয়া যেত পৃথিবীর মিহি পাটের আঁশ। তাই মুঘলরা বাংলাকে বলতো যে কোনো জাতির স্বর্গ। মুঘলরা বাংলাকে বলতো যে কোনো জাতির স্বর্গ। মুঘলরা বাংলাকে কি বলতো? যে কোনো জাতির স্বর্গ। কেন বলতো যে কোনো জাতির স্বর্গ? এছাড়া বাংলাতে পাওয়া যেত পৃথিবীর মিহি পাটের আঁশ, তাই মুঘলরা বাংলাকে বলতো যে কোনো জাতির স্বর্গ। না, এই সবগুলা বলতে হবে। বাংলা ছিল মোগল সাম্রাজ্যের অন্যতম সমৃদ্ধ অঞ্চল। বাংলার সম্পদের উৎস ছিল ধান চাষ, মসলিন, মিহি সুতা, বস্ত্র, জাহাজ নির্মাণ। এছাড়া বাংলাদেশে পাওয়া যেত পৃথিবীর মিহি পাটের আঁশ, তাই মোগলরা বাংলাকে বলতো যে কোনো জাতির স্বর্গ। ঠিক আছে? তাহলে এই যে তোমাদের বইয়ে আছে, তোমাদের 15 পৃষ্ঠায় আছে, মুঘলরা বাংলাকে বলতো যে কোনো জাতির স্বর্গ। এই সময় মুঘল আমলে কারা শাসক ছিল জানো? এখানে আমরা শুনেছি না, এই বাংলা শাসন করতো বাংলার সুবেদাররা। যখন ছিল এই যে শায়েস্তা খান, আমরা বলতাম শায়েস্তা খানের আমলে টাকায় 8 মণ চাল পেয়ে যেত। শায়েস্তা খানের আমলে বাংলায় টাকায় 8 মণ চাল পাওয়া যেত। কেমন আশ্চর্য মনে হচ্ছে না? 1 টাকায় 8 মণ।
এই শায়েস্তা খানের আমলে বাংলায় টাকায় 8 মণ চাল পাওয়া যেত। তখন বাংলা ছিল খুব সমৃদ্ধ, বাংলায় জিনিসপত্রের দাম ছিল খুব সস্তা। তখন করতো কি, সারা বিশ্বই বাংলার প্রতি লোভ ছিল। এই জন্য তো ইংরেজরা বাংলার উপরে লোভ করেছিল বেশি। সবকিছুই বাংলায়। মসলিনের কাপড়টা একটা মেসের বাক্সের মধ্যে ঢুকানো যেত, বিশাল একটা কাপড়, 10 হাতের একটা কাপড় একটা মেসের বাক্সের মধ্যে ঢুকানো যেত। হ্যাঁ, আর বাংলাদেশের পাট, পাট তো আছেই, সেটা মিহি পাটের আঁশ, এগুলো তো আছেই। আরো ছিল এই যে জাহাজ নির্মাণ শিল্প ছিল এখানে। তাহলে এই ছিল আমাদের মোগলরা, তাই বাংলাকে বলতো যে কোনো জাতির স্বর্গ। তাহলে আমরা বুঝতে পারলাম যে কেন মোগলরা বাংলাকে যে কোনো জাতির স্বর্গ বলতো। আমাদের এগুলো এগুলো শুনি মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে কেন যে কোনো জাতির স্বর্গ বলতো বাংলাকে? এই যে সমৃদ্ধ অঞ্চল ছিল বাংলা, বাংলায় তখন ধান চাষ হতো, মসলিনের মতো মিহি সুতা ও বস্ত্র পাওয়া যেত, জাহাজ নির্মাণ হতো, এবং বাংলাতে পাওয়া যেত পৃথিবীর মিহি পাটের আঁশ। তাই মোগলরা বাংলাকে বলতো যে কোনো জাতির স্বর্গ। ওকে, এখন তোমাদের একটা হলো সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। পলাশীর যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? 1857, 1947, 1914, 1757। 1757। তাহলে আমরা 1757 পাশে একটা টিক দিব, ঠিক আছে? বলছে হ্যাঁ, তাহলে এইভাবে আমরা এই কাজটা শেষ করলাম। আজকে আমাদের ব্রিটিশ শাসনের একটা ছিল 1757 সালের পলাশীর যুদ্ধ। এই পলাশীর যুদ্ধ আমরা আজকে শেষ করলাম, এবং এইটা সম্পর্কে আমরা জানলাম, বিভিন্ন কিছু জানলাম। তোমরা সবাই কি এই পলাশীর যুদ্ধ সম্পর্কে জানতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এটা কি তোমাদের মনে থাকবে সবকিছু? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই আজকের মতো এই যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠের মধ্য দিয়ে আজকে আমাদের কাজ শেষ হলো। তাইলে আমরা আজকের পাঠ আমরা শেষ করলাম। তাহলে আজকের দিনের মধ্যে আমাদের যা যা কাজ ছিল আমরা সেই কাজগুলো করতে পারলাম, এবং তোমাদের কিছু বাড়ির কাজ দিলাম, তোমরা সেই কাজগুলো করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবাই একে একে, ওয়ালাইকুম সালাম, সবাই একে একে লাইন কেটে দাও। সবাই লাইন কেটে দাও। ওয়ালাইকুম সালাম, সবাই ভালো থেকো আর ভালোভাবে লেখাপড়া করো। আচ্ছা, ওকে, সবাই আস্তে আস্তে যাও, কেটে দাও, ওই যে লাল ইয়েতে লাইন কেটে দাও। রহিদুল, লাইন কেটে দাও। মনিরুল আবার ঢুকলে কেনে? লাইন কেটে দাও, লাইন কেটে দাও। মনিরুল, মনিরুল, লাইন কেটে দাও, লাইন কেটে দাও। আচ্ছা, আর ঢোকার দরকার নেই।